হ্যালো ভিউয়ার্স, মনির ফিলিং চ্যানেলের পক্ষ থেকে আমি মিষ্টি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পাশে থাকা বেল আইকন এক্ষুনি প্রেস করে রাখুন। আর আমাদের ভিডিওগুলিতে লাইক দিয়ে শেয়ার করতে মোটেও ভুলবেন না। নিলয়, এদিকে এসো। নিলয় ভার্সিটি থেকে বেরিয়ে বাড়ির দিকে যাচ্ছে। কিছুটা পথ এগিয়ে এসেছে নিলয়, তখনই শুনতে পায় ও কে যেন নাম ধরে ডাকছে। নিলয় রাস্তার বিপরীত পাশে তাকালো, দেখে লাবণ্য দাঁড়িয়ে আছে। পাশে আজকে সকালের নিউজ চ্যানেলে দেখার নতুন অফিসার সোহেল দাঁড়িয়ে আছে। সোহেলের মায়ের অ্যাকাউন্ট হ্যাক করে ডেভিল নামধারী নিলয় টাকা তুলেছিল, এজন্য সোহেলকে আসতে হয়েছে এখানে। তার প্রধান কারণ হলো সবাই সেই অ্যাকাউন্টের ব্যাপারে খোঁজ নিয়েছে আর জানতে পারে এটা সোহেল স্যারের অ্যাকাউন্ট। সেজন্য উনি এখন নিজেই এই কেসের ইনভেস্টিগেশনে কাজে লেগে পড়েছে। নিলয় রাস্তার এপাশে দাঁড়িয়ে আছে। রাস্তা ইচ্ছে করেই পার হচ্ছে না নিলয়। লাবণ্য জিজ্ঞেস করে, এখানে এসো নিলয়, তোমার সাথে দরকার আছে। ম্যাম, আমি রাস্তা পার হতে পারবো না, খুব ভয় করে রাস্তা পার হতে, আপনি এসে নিয়ে যান। আচ্ছা দাঁড়াও, আসছি। স্যার, বলছিলাম না, নিলয় অনেকটা বাচ্চাদের মতো, অনেক ভালো একটা ছেলেও। ঝাড়ি দিয়ে কথা বলবেন না, বেচারা কান্না করে দিতে পারে। এমনিতে পুলিশ নিয়ে ওর ভাবনাগুলো অদ্ভুত। লাবণ্য, তুমি কি ওই হাদারামের প্রেমে পড়ছো? এভাবে পুলিশে কোনো সাধারণ ছেলেকে নিয়ে এতটা সুপারিশ করে কথা বলতে না। স্যার, ওকে আনি, দাঁড়ান। লাবণ্য লজ্জা পেয়ে তাড়াতাড়ি সোহেলের কাছ থেকে চলে আসে। মনে মনে বলে, ইস, কি লজ্জা! যেটার ভয় পাচ্ছিলাম স্যার সেটাই ধরে ফেলেছে। লাবণ্য তাড়াতাড়ি নিলয়ের পাশে এসে দাঁড়ালো। লাবণ্য কিছু বলতে যাবে, তার আগেই নিলয় লাবণ্যের হাত ধরল, শক্ত করে ধরে রাখলো নিলয়। লাবণ্য আবারও চুপ হয়ে যায়। নিলয়ের এমন আকস্মিক স্পর্শ লাবণ্যকে অনেক বেশি ভাবিয়ে তুলছে। নিলয়কে নিয়ে ওর এখন যত ভাবনা। নিলয় লাবণ্যের হাত টানে, তখনই লাবণ্য যেন স্বস্তি ফিরে পায়। নিলয়কে নিয়ে সে রাস্তা পার হতে থাকে, আর এই দৃশ্যটাই নেহা দূর থেকে দেখছে। নেহার পাশে অর্ক, সিয়াম আর মাসুম এসে দাঁড়ালো। নেহা নিলয় আর লাবণ্যের এমন হাত ধরে রাস্তা পার হওয়াটা সহ্য করতে পারছে না। তোমাদের ভাই একটা বজ্জাত ছেলে, আমাকে কষ্ট দিয়ে অন্য একটা মেয়ের হাত ধরে হাঁটছে। কোনো ব্যাপার না, তোমাদের ভাই আমাকেই ভালোবাসতে বাধ্য হবে, দেখে নিও। আর আমি যে এসব দেখেছি তোমার ভাইকে কিছুই বলবে না। আসি। নিলয় রাস্তা পার হয়ে পুলিশের গাড়ির সামনে এসে দাঁড়ালো। পাশেই একটি রেস্টুরেন্ট, সোহেল সহ আরো কয়েকজন পুলিশ আছে। নিলয় সব পুলিশদের দিকে ভয়ার্ত চোখ নিয়ে তাকালো। সোহেল সেটা বুঝতে পেরে বাকি পুলিশদের ইশারায় চলে যেতে বলে। হ্যাঁ নিলয়, আমি সোহেল। তোমার সাথে কিছু জরুরি কথা আছে, চলো রেস্টুরেন্টে যাই, বসে কথা বলি। আমার সাথে? আমি তো বলেছিলাম সব সেই দিন, ম্যাম সবটা জানে তো। ভয়ের কিছু নেই, তুমি মাস্টার শেষ করবা কয়েক মাস পরেই, এত ভীতু স্বভাবের কেন? চলো। ম্যাম যাবে তো সাথে? উনি আমার পাশে না বসলে আমি যাব না। নিলয়ের কথা শুনে সোহেল লাবণ্যের দিকে তাকায়। লাবণ্য লজ্জা পেয়ে নিলয়কে বলে, তুমি যাও, স্যার কথা বলবে শুধু। সোহেল লাবণ্যের কথা শুনে বলল, থাক, হয়েছে, আর ফর্মালিটিস করতে হবে না, আপনিও চলুন। দুজনে যে প্রেমে হাবুডুবু খাচ্ছেন। নিলয় বলে, স্যার, প্রেম কি? সোহেল কিছু বলল না, উনি আগেই ভেতরে প্রবেশ করে। পিছনে নিলয় তখনও লাবণ্যের হাত ধরে আছে। একটা টেবিলে গিয়ে বসে পড়ল ওরা। লাবণ্যর পাশে নিলয়। নিলয় লাবণ্যের হাত ধরে আছে। সোহেল বলে, আচ্ছা শোনো, সেদিনের সবটা আমি জানি। তুমি না কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং করছো? জি স্যার। আচ্ছা বলো তো, ব্যাংক থেকে টাকা তোলার সময় আমার মায়ের ফোনে মেসেজ আসে, কিন্তু হ্যাকার যখন হ্যাক করে তখন কোনো মেসেজ আসেনি। এটাও কি সম্ভব?
মানে মেসেজ ব্লক বা হ্যাক করা কি পসিবল হয়? তুমি তো এই ব্যাপারে জানবে হয়তো। জি স্যার, সম্ভব হয়। প্রতিটি ইলেকট্রনিক্স, ইন্টারনেট আর নেটওয়ার্ক অন্তর্ভুক্ত ডিভাইসগুলো হ্যাক হবে। আর প্রতিটি ডিভাইসের একটা আইপি অ্যাড্রেস থাকে। সেই আইপি অ্যাড্রেস হ্যাক করার মাধ্যমে ভিকটিম কী করছে, কার সাথে মেসেজ করছে, কি মেসেজ করছে, কলে কি কথা বলছে, যাবতীয় সব ধরনের ব্যক্তিগত আলাপ অন্য কেউ বা হ্যাকার দেখতে পারবে। কি? এটা খুব ডেঞ্জারাস একটা বিষয়। তাহলে যদি আমি হ্যাকারের পিছনে পড়ে থাকি, সে আমার আইপি অ্যাড্রেস হ্যাক করে আমার কাছে থাকা সব তথ্য জেনে যাবে, তাই না? জি স্যার। এটা কি আদৌ বন্ধ করা সম্ভব হবে না? আমি আপাতত জানি না, রিসার্চ করে খুঁজতে হবে এটা কিভাবে আটকানো যায়। গুড। তাহলে তুমি এখন থেকে পুলিশের হয়ে কাজ করবা, পড়াশোনার পাশাপাশি এটা করবা, তোমাকে বেতন দেওয়া হবে। আমি পুলিশের লোক হব না? না, আমার ভয় করে পুলিশ দেখলে। আসি, পরে আবার দেখা হবে। সোহেল চলে গেল। লাবণ্য উঠে দাঁড়ায়, কিন্তু নিলয় এখনো ওর হাত ছাড়েনি। লাবণ্য বলল, এবার আমার হাতটা ছাড়ো। ও সরি ম্যাম, সরি, আসলে ভয়ে আপনার হাত। বুঝছি, আসি। শুনুন ম্যাম। বলো। নিলয় আবারও কানের কাছে মুখ নিয়ে গিয়ে লাবণ্যকে বলে, খোলা চুলে গায়ে শাড়ি অথবা 3 পিস পরে আয়নার সামনে যেয়ে দেখবেন। নিজের সৌন্দর্যতা দেখে নিজেই লজ্জা পাবেন। তবে আফসোস, আমি দেখতে পারবো না। নিলয় তাড়াতাড়ি চলে আসে সেখান থেকে। মুচকি হাসতে থাকে ও। সব কিছু এখন ওর ইচ্ছে মতোই চলছে। নিলয় চায়ের দোকানে বসে আছে। অর্কদের সাথে সেই দুজন লোক বসে আছে, সালাম আর জামাল। সালাম বলল, ডেভিল স্যারকে বলবেন 5 জন লোক লোনের জন্য ঘুরে বেড়াচ্ছে। 5 জনের মোট লোন 1 কোটি টাকার মতো, কিন্তু আমরা ঘুরে ঘুরে এই আলাদা 5 জনকে পেয়েছি যাদের লোন ছাড়া কোনো উপায় নেই চলার মতো। একজন 20 থেকে 30 লাখের টাকা লোন চাচ্ছে ব্যাংকের কাছে, কিন্তু ওদের কাছে এত টাকার জিম্মিদার নেই কিছু, তাই ব্যাংক কোনো প্রকার লোন দিচ্ছে না। গুড, ভালো করেছেন। আমি ডেভিলকে সবটা বলবো। আপনাদের কথা মতো এসব লোকেদের ছবি, আইডি কার্ডের ফটোকপি আর খুঁটিনাটি সব কিছু জোগাড় করে এনেছি, এই নিন। কিন্তু কিভাবে করেছেন এগুলো? ওনারা দিয়ে দিলে সব? কেন দেব না, সবাইকে বলেছি আমরা লোন পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব, কিন্তু 50,000 টাকা আমাদের দিতে হবে। ব্যাংক লোন দিতে প্রস্তুত হবেই। গুড ওয়ার্ক, ঠিক এমনটাই চেয়েছিলাম। অর্ক, তুই এই 5 জন লোকের ফেক ন্যাশনাল আইডি বানিয়ে ফেল। আর মাসুম, তুই বানিয়ে ফেল এদের জমির বা ব্যবসার দলিল। মাসুম, তোর কাজ হলো এইগুলো বানানোর পর, মানে দলিল রেডি হলে কাউন্সিলিং যে অফিসের স্বাক্ষর নিবি, স্বাক্ষর করে দেওয়ার ব্যবস্থা আমি করে দিব। আর সালাম ও জামাল, আপনারা ওদের নামে লোকদেরকে সাথে নিয়ে ব্যাংকে ওই কাগজগুলো জমা দিবেন। জমির পরিমাণ বাড়ানো হয়েছে। ব্যাংক থেকে লোক যদি চেক করতে আসে, তখন সামাল সাহেব আপনি জমিটা দেখিয়ে দেবেন, মানে অন্য কারো জমি দেখালেই হবে। ব্যাংক জমি নয়, পেপারস দেখে, এরপর ব্যাংক লোন দিবে। আপনারা এক একজনের থেকে 50,000 টাকা নেবেন। আপনারা পাবেন 2,50,000 টাকা। দুজনে 75,000 টাকা, মোট 1.5 লাখ টাকা নেবেন। বাকি 1 লাখ টাকা আমাদের কাছে আনবেন। মেন কাজ হলো ওরা যে অ্যাকাউন্টে টাকা জমা করবে সেটার নাম্বার ম্যানেজ করে নেবেন। বাকিটা আমরা দেখব। যান, এখন চলে যান, সকালে অর্ক সব বুঝিয়ে দিবে। ওরা দুজন চলে যায়। নিলয় বসা থেকে উঠে দাঁড়ালো। মাসুম বলল, ভাই, চোরের উপর বাটপারি করব? ব্যাংক যাদের লোন দেবে ওই টাকা আমরা হ্যাক করে নিয়ে নিব নিজেদের কাছে। নিলয় হাঁটতে হাঁটতে বলে, ডেভিল এখন থেকে 1 টাকাও কারো অ্যাকাউন্টে রাখবে না। ব্যাংকগুলো বন্ধ করে দিব আমরা। ভাই, এত টাকা কি করব? সফটওয়্যার কোম্পানি প্রতিষ্ঠান করব। সফটওয়্যার কোম্পানির নাম হবে এনডি, নিলয় ডেভিল। নিলয় ভেতরে চলে গেল।
তিনজন ছোট ছোট ছেলে নিলয়ের ব্রেইনের কাছে যেন কিছুই না। নিলয়ের মাথা যেন পিস্তলের গুলির থেকে তাড়াতাড়ি চলে। ওরা দিন দিন নিলয়ের প্রতি আরো বেশি আগ্রহ দেখাচ্ছে, ভালোবেসে ফেলছে। তারপর নিলয় বসে আছে কম্পিউটারের সামনে, সিয়ামেরা এসে বসেছে নিজেদের জায়গায়। সিয়াম বলল, ভাই তুমি কি ওয়েবসাইট হ্যাক করতে পারো? আমি সব কিছু হ্যাক পারি। তোরা দেখিস একদিন এই দেশে সব নেটওয়ার্ক সিস্টেম ডিভাইস হ্যাক করে বন্ধ করে দিব। সরকারকে বলবো 200 কোটি টাকা দিতে হবে, না হলে আমি এই সিস্টেম অন করব না। কেউ এক ফোন থেকে আরেক ফোনে কল দিতে পারবে না, কেউ ওয়াইফাই ইন্টারনেট ডাটা অন করতে পারবে না, কোনো কিছুই কাজ হবে না। অথচ আমি ঘরে বসে ওদের ব্যক্তিগত তথ্য আমার কবজাতে আনব। তখন বাধ্য হয়ে সরকার আমাকে থামাতে টাকা দেবে। সত্যি এমনটা করবা? আমি হলো তো নাসা সিস্টেম হ্যাক করে নিতাম, ডার্ক ওয়েবে ঢুকতাম, এক দেশ থেকে আরেক দেশে নেটওয়ার্ক অ্যাক্টিভ করতাম, সেই দেশের বড় বড় ইন্টারনেট সংস্থাগুলোকে হ্যাক করে নিজের কাছে রেখে দিতাম। তাই নাকি? নাসা সিস্টেম কতটা হাইলাইট সিকিউরিটি করা জানিস? একটা সিকিউরিটি তুই ভাঙবি, সাথে সাথে বাকিগুলো অ্যালার্ট হবে, সাথে সাথে জানিয়ে দিবে হ্যাকার অ্যাটাক করেছে। তোর সাইবার অ্যাটাক তখন কাজে আসবে না। ভাই ব্লগ হ্যাক নিয়ে একটু বলো প্লিজ। ডোস অ্যাটাক কি? শুনেছি ওয়েবসাইটের একটা অ্যাটাক ডোস অ্যাটাক, যার ফলে হ্যাক করা সম্ভব। ডস এবং ডিডস অ্যাটাক হলো কোনো ওয়েবসাইটে অতি অল্প সময়ের জন্য অগণিত ডাটা প্যাকেজ পাঠিয়ে তাকে সাময়িক সময়ের জন্য ডিডয়েট করে দেওয়া তথা সার্ভার ডাউন করে দেওয়া, যাতে ওই সাইটে কেউ ভিজিট করতে না পারে। যেমন মনে করে একটা ওয়েবসাইটের নাম হলো ABC, যার হোস্টিং সার্ভারে ব্যান উইথ 1 GB ডে, হিট 10,000 ডে, ম্যাক্স নিট ব্যান উইথ লেস দেন 400 MB ডে। এখন ওই সাইটে যদি 1 ঘন্টায় একটা ফ্লো স্কিপ হতে 25,000 হিট করা, যাতে ব্যান উইথ 1 GB পার হয়, তবে ওই সাইটটি সাময়িক সময়ের জন্য স্থগিত হয়ে পড়বে এবং এতে কেউ ওই সাইটে ভিজিট করতে পারবে না। এক কথায় এটি হলো DDoS অ্যাটাক। কম্পিউটারে আলাদা সফটওয়্যার ছাড়াও লিনাক্স কমান্ডো হতে এমন ডিডস অ্যাটাক দেওয়া যায়। আবার অ্যান্ড্রয়েডের জন্য অ্যাপ আছে। গুগলের পিসি ও অ্যান্ড্রয়েডের দুটো ভার্সন আছে। এইগুলো দিয়ে যে কোনো সাইট ডিডস অ্যাটাক দেওয়া যায়। এমনকি টার্মিনাল হতেও অ্যান্ড্রয়েডের মোবাইলের দ্বারা ডিভাইস অ্যাটাককে পরিচালনা করা যায়। মূলত গ্রুপ হিসাবে কাজ করলে এমন ডিডস অ্যাটাক খুব সহজে হ্যাকিংয়ে হানা দিতে পারে যে কোনো ওয়েবসাইটে। তবে একটা কথা, উন্নত অ্যাডভান্স ওয়েবসাইটগুলো হোস্টিং সার্ভারের জন্য ডিডস প্রতিরোধ ব্যবস্থা করা থাকে। অর্ক, তুই যা বোঝাইছিলি এর থেকে নিলয় ভাইয়ের বোঝানোটা শুনে কিছু শেখ। শ্যাম, চা হবে বাড়িতে? না ভাই, বাড়ির সামনে চায়ের দোকানের জন্য বাসায় রাখিনি। আচ্ছা কাজ কর, আমি চা খেয়ে আসি। নিলয় বাড়ি থেকে বের হলো। নিলয় চায়ের অর্ডার দিল। এদিকে মাসুমের সিমে লাবণ্যের কল আসে। মাসুম রিসিভ করেই স্পিকার অন করলো। মাসুম বলছো? জি ম্যাম। নিলয় আছে? বাইরে গেছে চা খেতে। দাঁড়ান ডেকে আনি। না থাক, ডাকতে হবে না। আচ্ছা শোনো, নিলয়ের নাম্বারটা দাও তো। আমি যে নাম্বার চেয়েছি ওকে সেটা বলবা না, ঠিক আছে? ঠিক আছে, বাট কেন নাম্বার নিলেন? ভাই কিছু করেছে? আরে না, কিছু করেনি ও। এমনি লাগবে। আচ্ছা নিন, 01643। লাবণ্য এই প্রথম ভয় পেল কারো নাম্বার নিতে। লাবণ্য কখনো এমন করেনি, এই প্রথম সে উদ্ভট কিছু করছে। নিলয় চা খেয়ে ভাবল একটু সে হাঁটবে। কতদিন নিলয় হয়ে সে রাতের শহর দেখেনি। সে ডেভিল হয়ে রাতের শহরে বের হয়েছে। এলাকা ছেড়ে মেইন রোডের দিকে উঠল। রাস্তার পাশে দুই পকেটে হাত গুজে গাড়িগুলো চলাচল দেখছে সে। চোখে চশমা, গায়ে সাদা টি শার্ট, কালো প্যান্ট আর দুই ফিতেওয়ালা চটি জুতো পরে ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে রাতের শহর দেখছে নিলয়। রাতের ল্যাম্পপোস্ট, গতিময় গাড়ির আলোতে অন্ধকারগুলো যেন পেলিয়ে যাচ্ছে।
আচ্ছা, মানুষের মনের অন্ধকার যদি এভাবে ভয়ে পালিয়ে যেত আলোকে দেখে, যদি আয়নাতে গেলে মানুষের বিকৃত চরিত্র দেখা যেত, তাহলে মানুষ হয়তো আর অমানুষ হতো না। রাস্তার একপাশে দুটো কুকুর ঘেউ ঘেউ করে ডাকছে। হয়তো একটা কুকুর অন্য এলাকার। দুই এলাকার কুকুর সামনাসামনি এলে তাদের ক্ষমতা দেখানোর জন্য ঘেউ ঘেউ করে ডাকে। নিলয় হাসি হাসি মুখে সেসব দেখছে। হঠাৎ একটা কালো রঙের গাড়ি নিলয়ের সামনে এসে দাঁড়ালো। 5 জন ছেলে নিলয়ের সামনে পিস্তল নিয়ে দাঁড়ায়। নিলয় ওদের পোশাক দেখে চিনে ফেলে, রেড গ্যাংয়ের ছেলেরা। হাত উঁচু করে দাঁড়াও। আপনারা? চুপ, হাত উঠাও। নিলয় হাত উঁচু করলো। একজন এসে নিলয়কে চেক করলো। কাছে বাটন ফোন ছাড়া আর কিছু নেই। ফোনটা লিডার গোছের ছেলে হৃদয়ের কাছে এনে দিল চেকার ছেলেটা। হৃদয় নিচে ফেলে জুতোর নিচে চাপ দিয়ে ভেঙে দিল ফোনটা। হৃদয় বলল, গাড়িতে ওঠো। কেন? ওর হাত বেঁধে মুখে টেপ লাগিয়ে কালো কাপড় পরিয়ে দে। হৃদয়ের কথা শুনে একটা ছেলে এসে নিলয়কে বেঁধে দিল। মুখে টেপ লাগিয়ে কালো কাপড় পরিয়ে দিল। নিলয় বুঝতে পারে তাকে ধরে গাড়িতে তুলছে ওরা। গাড়ি চলতে থাকে। অনেকটা সময় পর নিলয় অনুভব করলো গাড়িটা একটি জায়গায় এসে থেমেছে। নিলয়কে ধরে গাড়ি থেকে নামানো হয়। হাত ধরে টেনে নিয়ে গিয়ে নিলয়কে একটা চেয়ারে বসায় ওরা। হাত পা চেয়ারের সাথে বেঁধে দিল। কিছু সময় নীরবতা। হঠাৎ নিলয় শুনতে পেল পায়ের শব্দ। কে যেন হেঁটে হেঁটে নিলয়ের দিকে আসছে। যে হেঁটে এসেছে তার নাম ব্ল্যাক কোবরা। সেই হলো রেড গ্যাংয়ের লিডার। সে এসে বসলো নিলয়ের সামনের চেয়ারে। একটা ছেলেকে ইশারা করলো নিলয়ের মুখ থেকে কাপড় খুলে দেওয়ার জন্য। একটা ছেলে গিয়ে কাপড় উঠিয়ে দেয়। নিলয় সামনে তাকায়। আলোময় একটি ঘর। এখানে থাকা যতজন আছে সবার মুখে মাস্ক পরা। কাউকেই চেনে না নিলয়। নিলয়ের মুখে টেপ লাগানো। নিলয় ওমম করে বলার চেষ্টা করছে, কে আপনারা? আমাকে কেন ধরে এনেছেন? চেয়ারে বসা মাস্ক সহ লালমানি হেস্ট ড্রেস পরা লিডার ইশারা করলো। নিলয়ের মুখ থেকে টেপও খুলে দেওয়া হলো। একটা ছেলে এসে টেপ খুলে দেয়। নিলয় হাঁপাতে হাঁপাতে বলল, কে 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 আপনারা? আমাকে কেন তুলে এনেছেন? আমাকে যেতে দিন। আমাকে ধরে আনার কারণ কি বলুন। লিডারের পাশে থাকা হৃদয় দাঁড়িয়ে বলল, ডেভিল কোথায়? ডেভিল? কিসের ডেভিল? মানে আমি বুঝতে পারছি না, ডেভিল কি? মাদারচোদ, মজা করিস? আমাদের সাথে মজা করা তোর বের করে দেব। তহিদ নামের একটা ছেলে নিলয়ের দিকে তেড়ে আসার সময় কথাগুলো বলল। চেয়ারে বসে থাকা ব্ল্যাক কোবরা হাত উঁচু করে থামিয়ে দেয়। হৃদয় একটা চিফ এনে চেয়ারে বসা লিডারকে পরিয়ে দিল। রোবোটিক ভয়েস সিস্টেম অন করে কম্পিউটার সাউন্ড বক্স থেকে আওয়াজ বের হতে থাকে। লিডার বলে, তোমার সাথে ডেভিলের সাক্ষাৎ হয়েছিল গতদিন আগে অ্যাক্সিডেন্টে। তুমি সাইকেল চালিয়ে যাচ্ছিলে, ডেভিলকে তুমি দেখেছিলে? সে দেখতে কেমন? দেখুন অপরিচিতরা, আমি ওর মুখ দেখিনি। সে আপনাদের মতো মাস্ক, তবে মুখে হ্যাকার মাস্ক পরেছিল। হোট তোলা টুপি ছিল কোটের সাথে। শরীরে কোনো অংশে দেখা যায়নি। আমার পাশে এসে একটা কাগজ ফেলে রেখে চলে যায়। ব্যাস, আর কিছুই জানি না। আমি ডেভিলকে দেখিনি। ডেভিল হলো একজন ইন্টারন্যাশনাল হ্যাকার। তাকে আটকাতেই আমার কম্পিউটারে দক্ষ এমন কয়েকজনকে লাগবে। শুনেছি তুমি পড়াশোনাতে অনেক ভালো। আমার হয়ে ডেভিলকে খুঁজবে তুমি? কিন্তু আপনি কে? আমাকে এইভাবে তুলে এনেছেন কেন? আপনার নাম কি? আমি ব্ল্যাক কোবরা, ব্যাংক রোবার। আপনি একজন মেয়ে, আমি জানি। মানে তুমি কি করে জানলে? আপনার মাস্কের দুপাশে দুকানে আপনি যে দুল পরেছেন সেটার জন্য দুপাশে উঁচু হয়ে আছে। বাকিদের এমনটা নেই। সবার কানের উপরে জায়গাটা হালকা উঁচু হলেও আপনার কানের নিচু, মানে যেখানে দুল থাকে সেখানটা উঁচু হয়ে আছে। নিলয়ের কথা শুনে লিডার বসা থেকে উঠে দাঁড়ায়। নিলয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। নিলয়ের কাছে এসে বলল, তোমার উপর নজর রেখে বুঝেছি তুমি হাবাগোবা।
বাট তোমার সাথে কথা বলে মনে হচ্ছে তুমি অনেক বুদ্ধিমান। এখন সেটার প্রমাণও পেলাম। তুমি আসলেই অনেক বুদ্ধিমান। যাও, এখন বাসায় যাও, তোমাকে আমি খুঁজে নেব আমার কাজের জন্য। লিডার চিফ খুলে হৃদয়ের কাছে দিয়ে দেয়। হৃদয় ছেলেগুলোকে বলে, ওকে আবার যেভাবে ধরে আনা হয়েছে ওভাবে পেতে সেই জায়গায় দিয়ে আয়। নিলয় যায় না সে কোথায় আছে আর কোন জায়গা দিয়ে এসেছে, তাই ওকে রেখে দিয়ে আয়। হৃদয়ের কথা মতো নিলয়কে আবারও আগের মতো করে বাঁধা হলো। তারপর গাড়িতে তুলে নিয়ে নিলয়কে নিয়ে চলে আসলো সেই জায়গাতে যেখানে নিলয় রাস্তার পাশে দাঁড়িয়ে রাতের পরিবেশ দেখছিল। হাতের বাঁধন খুলে দিয়ে রেড গ্যাংয়ের লোকেরা চলে যায়। নিলয় সব কিছু খুলল, আশেপাশে তাকালো। আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে। তার মানে নিলয়কে যে সাইড দিয়ে নিয়ে যাওয়া হয় তার বিপরীত সাইড দিয়ে নিলয়কে আনা হয়েছে। এই জন্য ঠিক আগের ওই ল্যাম্পপোস্টের নিচেই সে দাঁড়িয়ে আছে। নিলয় আশেপাশে তাকায়, কেউ নেই। পড়ে থাকা ওর বাটন ফোনটি ওভাবেই রাস্তার উপর আছে। নিলয় ফোন থেকে সিমটা খুলে নিল। হাঁটতে হাঁটতে নিলয় চায়ের দোকানের সামনে এসে দাঁড়ায়। ওদের বাড়ির সামনে একটা সাদা রঙের দামি প্রাইভেট গাড়ি দাঁড়িয়ে আছে। নিলয় কটা বাজে ঠিক একটা জানে না, তবে চায়ের দোকান বন্ধ হয়ে গেছে। নিলয় কিছু ভয় নিয়ে বাড়ির দরজায় কলিং বেল বাজায়। ভেতর থেকে অর্ক জোরে বলে, আমি শিওর নিলয় ভাই এসেছে এবার। সিয়াম এসে দৌড়ে দরজা খুলে দিল। সিয়াম বলল, ভাই তুমি কোথায় ছিলে? কতবার তোমার নম্বরে ফোন করেছি, তোমাকে পাচ্ছিলাম না। পরে বলবো, বাইরে গাড়িটা কার? আগে ভিতরে আসো, তারপর বলছি। নিলয় ভেতরে যায়। দেয়াল ঘড়ির দিকে চোখ পড়ল ওর। রাত তখন 11টা। সে বের হয়েছিল 9টার সময়। 2 ঘন্টা ও বাইরে ছিল। গাড়িটা কার? তোমার রুমে যেয়ে দেখো, বুঝতে পারবে। নিলয় ওর নিজের রুমে আসলো। দেখলো 3 পিস পরা খোলা চুলে একটা মেয়ে ওর রুমে বসে আছে। মুখটা কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে। লাবণ্য? লাবণ্য এখানে? নিলয় প্রশ্ন করলো। আপনি এখানে? আমি এখানে মাসুমের থেকে তোমার নাম্বার নিয়েছিলাম, এরপর কল করেছি, কিন্তু তোমাকে পাচ্ছিলাম না। মাসুমদের কাছে ফোন করে জানতে পারি তুমি এখনো ঘরে ফিরোনি। ওরাও জানে না তুমি কোথায়। চিন্তা হচ্ছিল ডেভিল যদি তোমাকে ধরে নিয়ে যায়, তাই চলে আসলাম তোমাদের এখানে। লাবণ্যের দিকে তাকিয়ে আছে নিলয়। লাবণ্য সত্যি অনেক লাশ সময়। এই প্রথম নিলয় লাবণ্যকে প্যান্ট আর শার্ট ছাড়া 3 পিসে দেখছে। বাঁধা চুলের বদলে খোলা চুল দেখছে। নিলয় বলল, আপনাকে পুলিশ মনে হচ্ছে না। তাহলে কি মনে হচ্ছে? বলা যাবে না। বলো বলছি। আপনাকে মনে হচ্ছে কারো বউ। অনেক সুন্দর লাগছে, যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি। আমি মোটেও সুন্দর না। লাবণ্য হাসতে থাকে। ওর খোলা চুল মুখের ওপর এসে পড়ল। লাবণ্য চুলগুলো কানে যখনই গোজে তখনই নিলয় অবাক হয়ে তাকায়। কানে মোটা বড় দুল। মনে পড়ে যায় নিলয়ের। একটু আগে রেড গ্যাংয়ের লিডারের মুখের মাস্ক কানের নিচু জায়গাটা উঁচু হয়েছিল, আর এমনটা হওয়ার কারণ বড় মোটা দুলের কারণে। তবে কি লাবণ্য ছিল রেড গ্যাংয়ের লিডার? নিলয় সন্দেহ করে, এমনও হতে পারে, আবার নাও হতে পারে। ক্যালকুলেশনে ঠিক মিলছে না। নিলয়ের আগে লাবণ্য এখানে। নিলয় প্রশ্ন করে, আপনি কখন এসেছেন এখানে? কেন? এই তো তুমি আসার 10 মিনিট আগে। ও নিলয়, কিছু মনে না করলে আমার সাথে আজ রাতে ঘুরবে? না না, কোনো সুন্দরী মেয়ের সাথে রাতে ঘুরতে নেই। মেয়েরা অনেক ডেঞ্জারাস হয়। ভীতু একটা। আমি মোটেও ডেঞ্জারাস নই। আপনি বুঝবেন না। আসলে বোঝাতে চেয়েছি তাদের সৌন্দর্যের লাবণ্যতা এত বেশি হয় যে প্রেমে পড়ে যেতে পারি। কিন্তু মেয়েদের প্রেমে পড়া বারণ। মেয়েরা ভয়ঙ্কর, এটাই তার কারণ। তুমি অনেক মজার তো। প্লিজ চলো, আজকে ভয় পেও না। আমি আজ পুলিশ নই, তোমার বলা সেই প্রেয়সী তো মতো।
নিলয় বের হলো। পাশে লাবণ্য আছে। বাড়ির সামনে এসে দাঁড়ালো ওরা। চলো গাড়িতে উঠি। কেন জানি না খুব ইচ্ছে করছে আপনার সাথে রিক্সাতে ঘুরতে, কিন্তু আফসোস এত রাতে রিক্সা পাবো কই। 10 মিনিট দাঁড়াও, রিক্সা চলে আসবে। লাবণ্য ফোন করলো কাকে যেন। কিছু সময় পর একটা রিক্সা নিলয়দের এরিয়াতে আসলো। নিলয়ের সামনে এসে দাঁড়ালো। লাবণ্য রিক্সাতে উঠে বসে। নিলয়কে বলল, ওঠো মিস্টার ভিতু। নিলয় উঠে বসলো। রিক্সা চলছে। আজ নিলয় নয়, লাবণ্যই নিলয়ের হাত ধরে বসেছে। পেছনে বাড়ির সামনে দাঁড়িয়ে অর্ক বলল, নিলয় ভাই হ্যাকার জানতাম, মাইন্ড গেমার জানতাম, কিন্তু নিলয় ভাই যে একটা রোমান্টিক বয় সেটা জানতাম না। ও, নিলয় ভাই হলো দামে কম মানে ভালো রোমান্টিক প্রেমিক। তবে নেহা আপুকে আমার ভালো লাগে। আমারও, কিন্তু নিলয় হালার পছন্দ তো লাবণ্য পুলিশকে। বুঝলাম না হ্যাকার হয়ে পুলিশদের সাথে কেন মিশছে। বেটা দিনে দুপুরে মৌসাকে গিয়ে অ্যাটাক করছে, সবাই তাকে মৌমাছি ভেবে আদর করছে। ওরে ভাই, আজ যদি একটা গার্লফ্রেন্ড থাকতো আমিও রিক্সায় করে ঘুরতাম। কাল থেকে নেটওয়ার্ক হ্যাক বাদ, মেয়েদের মন হ্যাক করার ধান্দা করব বাস। অর্কের কথা শুনে সবাই হাসতে থাকে। ওরা বাড়ির মধ্যে চলে আসলো। আর ওদিকে দুজন। আমাকে তোমার কেমন লাগে? নিলয় চুপচাপ বসে আছে। একবারও নিলয় লাবণ্যের দিকে তাকায় না। লাবণ্য অনেক কথা বলে চলেছে, নিলয় কেবল অ্যান্সার দিয়েছে। লাবণ্য চুপ হয়ে যায়। নীরবতা ভেঙে লাবণ্য প্রশ্ন করে নিলয়কে। নিলয় লাবণ্যের দিকে তাকিয়ে বলল, ভালো লাগে, আপনি এমনিতে লাবণ্যময়, সেই জন্য আপনার নাম লাবণ্য। আমাকে তুমি করে বলতে পারো। আর এত কাচুমাচু হয়ে বসেছো কেন? আমার দিকে সরে আসো। না ঠিক আছে, চলো না ফুচকা খাই। আচ্ছা। নিলয়ের আজকে মিশনে যাওয়ার কথা। মিশনটা হলো নীরাকে নিয়ে। নীরাকে শাস্তি দেওয়ার মুহূর্তটা এসে গেছে। আর নীরা বুঝবে আমাকে অপমান করাটা কেমন লেগেছিল। আমি গরিব বলে নীরার ভালোবাসা পাইনি, সবসময় ওর অবহেলাটা পেয়েছি। আমি নিজেকে তখন জোকার মনে হতো, তবুও নীরাকে ভালোবাসে একসাথে বাঁচার স্বপ্নটা দেখেছিলাম। বেকার ছিলাম। মাথার উপর আমার ভাই নামক পরিবারের বড় ছেলে ছিল। মা বাবার অবহেলা অপদাস্তটা আমাকে প্রতিনিয়ত কষ্ট দিত। বারবার একটাই প্রশ্ন করতাম নিজেকে, কেন আমার সাথে এমন হলো। নিলয় লাবণ্যের পাশে বসে কথাগুলো ভাবছে। লাবণ্য নিলয়ের দিকে তাকিয়ে আছে। রাত তখন 12টা বাজতে চলেছে। নিলয় অনেকবার চেষ্টা করেছিল চাকরির জন্য, কিন্তু ঘুষ চাওয়ার এক বিশাল হাকিকাতে সব আশাগুলো দিন দিন নুয়ে পড়েছিল। চারপাশে ব্যর্থতার চারাগাছ যেন পানি ছাড়া পড়ে শুকনো হয়ে যাচ্ছিল। প্রথম যেদিন আদনান সাহেব নিলয়কে বলে, অনার্স শেষ করেছিস, মাস্টার দিতে 1 বছর পড়লি, চাকরি খোঁজার চেষ্টা কর। বাবা, বর্তমান চাকরির জন্য ঘুষ লাগে। আমাদের সময় তো লাগেনি। সেদিন নিলয় চাকরির জন্য বের হয়। অনেক চেষ্টা করে। এভাবে 3 মাস চাকরি খুঁজতে খুঁজতে পুরো যশোর জেলা এক করে ফেলে, কিন্তু কিছুতেই কোনো কাজ হয় না। ঘুষের কাছে নিলয় বারবার পরাজিত হয়েছিল। বাবাকে ঘুষের কথা প্রথম দিন বলতেই তিনি রেগে ওঠেন। নিলয় আর কখনো বলেনি সে ব্যাপারে। চলো 1 প্লেটে ফুচকা খাই। লাবণ্যের কথায় চমকে উঠল নিলয়। রিক্সা থেমে গেছে। পাশেই ফুচকার দোকান। নিলয় রিক্সা থেকে নামলো। ফুচকার দোকানে এসে বসে ওরা। লাবণ্য ফুচকার অর্ডার করলো। নিলয়, তোমার কি মন খারাপ? না তো। তাহলে কথা বলছো না কেন? পরিবারের কথা মনে পড়লো তো তাই। কে কে থাকে তোমার পরিবারে? আপু ছাড়া আর কেউ নেই। আপুর কথা মনে পড়লো তো তাই একটু মন খারাপ। মন খারাপ করো না, তুমি যে দেখে আসবে। নিলয় শোনো না, তোমাকে কিছু কথা বলার আছে। আমি জানি সেটা ভুল, তবুও আমি আমারটা জানাবো। আমি জানি তোমার আর নিয়ার রিলেশন আছে, তোমরা একে অপরকে অনেক ভালোবাসো। আমি কখনো তোমাদের মাঝে
আসতে চাইনি, কিন্তু আমার ইনভেস্টিগেশনে তোমার নামটাও ছিল, এজন্য তোমার সাথে কথা বলা। তুমি এতটা ইনোসেন্ট আর ভীতু স্বভাবের, তোমার ওপর শুধু আমি নই, যে কারো মায়া জন্মাবে। আর তোমার উপর মায়া তৈরি হলে সেটা কাটানো অনেক বেশি কঠিন। তাই আমিও এই কঠিন নিয়ম ভাঙতে পারিনি। তোমার প্রথম স্পর্শ আমাকে তোমাকে নিয়ে ভাবতে বাধ্য করে। তোমার বলা কথাগুলো আমার কানে বাজতে থাকে। তুমি বলেছিলে খোলা চুলে তোমাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। এই কথাটা যতবার আয়নার সামনে গিয়েছি ততবারই যেন কানে বেজেছে। তারপর তুমি আরো বলেছিলে তোমাকে সালোয়ার কামিজ বা শাড়িতে অনেক বেশি সুন্দর লাগবে। তোমার এই ছোট ছোট কথাগুলো আমার ভাবনাতে তোমাতে নিয়ে ভালোবাসা বাড়িয়েছে। আমি জানি এটা অন্যায়, তবুও এই অন্যায়টা আমি করতে চাই না। যখন তোমাকে ফোন করেছিলাম তোমার ফোন অফ বলছিল। তোমার জন্য আমার মনে উদ্গ্রীবতা দেখেছি তোমাতে আমার মিশে যাওয়ার সর্বনাশ। নিলয়, ভালোবাসি আমি, গ্রহণ করতে বলছি না, তবুও কখনো আমার থেকে হারিয়ে যেও না। আবারও একটি রাত তোমার সাথে এভাবে কাটানোর ইচ্ছে আছে একসাথে অনেকটা সময় কাটানোর, হোক সেটা অসময়ে না হয় অবেলায়, তবুও তুমি পাশে থেকো সে সময়ে। লাবণ্যের কথা শুনে নিলয় মুচকি হাসল। নিলয় এখন কি বলবে বুঝতে পারছে না। সে সময় ফুচকা চলে আসে। নিলয় ফুচকা হাতে নিয়ে লাবণ্যের দিকে বাড়িয়ে দেয়। লাবণ্য হাঁ করে। নিলয়ে লাবণ্যের গালে ফুচকা তুলে দেয়। দুজনে আরো কিছু সময় পার করে। নিলয় কিছু বলে না আর। এক সময় রাতের ঘোরাঘুরি শেষ করে ওরা বাড়িতে চলে আসলো। নিলয় সহ সবাই এখন বড় বাড়িতে আছে। এই বাড়ির কথা বাইরের তেমন কেউ জানে না। নিলয় বড় পিসির সামনে বসে আছে। পেছনে সিয়াম, মাসুম আর অর্ক দাঁড়িয়ে আছে। নিলয় বলল, আজ রাতে ব্যাংক ডাকাতি করব। হ্যাঁ, হ্যাক করে ডাকাতি করব। এখনই? ওকে, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু কিভাবে এখন? রেড দিয়ে। র্যাট মানে ইঁদুর দিয়ে? রেড হলো এমন একটা ভাইরাস যা ইঁদুরের মতো যে কোনো কম্পিউটারে প্রবেশ করে তার যাবতীয় অ্যাক্সেস নিতে সক্ষম, যেন পিসির ক্যামেরা বা স্ক্রিনের ক্যাপচার ফাইল অ্যাক্সেস বা অ্যানালাইসিস করা, সেল আপলোডিং, পিসি কন্ট্রোল ইত্যাদি। উদাহরণস্বরূপ ট্রোজান হর্স ভাইরাস কোনো ফাইল ডাউনলোড, আপলোড, ডিলিট বা রিনেম করা, ড্রাইভ ফরম্যাট করে সিডি, ডিভিডি রোম অটো ওপেন করা, পিসিতে ভাইরাস বা ওয়ার্ম ছেড়ে দেওয়া, কি স্টক লক বাইপাস করা, পাসওয়ার্ড বা ক্রেডিট কার্ড নাম্বার হ্যাক করা, ওয়েবসাইটের হোম পেজে হাইজ্যাক করা, অটো স্ক্রিন ক্যাপচার করা, ডিলিট করা, ডেস্কটপ টাস্ক সার্ভার বা কোনো ফাইল লুকিয়ে ফেলা, কোনো টেক্সট কমান্ডোবাহীন পিন করা, অটো সাউন্ড প্লে করা, মাউসের কার্সের অস্বাভাবিক নাড়াচাড়া সংযুক্ত, মাইক্রোফোন সাউন্ড অটো রেকর্ড করা, ওয়েব ক্যামেরার মাধ্যমে অটো ভিডিও রেকর্ড করা ইত্যাদি। অ্যাক্টিভিটি পারদর্শী। বিভিন্ন রেটের মাঝে উল্লেখযোগ্য সার্ক, বিফোস্ট, বান্ডো, BO2K, প্রোপার্ট, নেটবস, অপটেটিক্স, ব্যান্ডিক, উরি, রেড Y3K ইত্যাদি। এগুলো আমাদের কাজে লাগবে, আর ব্যাংকের থাকা সব মনিটর আমাদের কাছে চলে আসবে। ভাই আজ থাক, চলো ওই শালা রিয়াদকে সোজা। সিয়ামের কথা শুনে নিলয় সহ সবাই ঘুরে তাকায় সিয়ামের দিকে। সিয়ামের কথায় মিল রেখে অর্ক বলে উঠল, হ্যাঁ ভাই, শালা ওই রিয়াদকে মেরে ফেলবো আজকেই। অনেক বেড়েছিল, সিনিয়রগিরি দেখায় আমাদের সাথে। হা, দেরি কেন, চল তাহলে। তবে শোন, কালকে একটা গাড়ি কিনবি, নকল নাম ঠিকানা দিয়ে, আর 5টা ল্যাপটপ কিনবি। চল তাহলে রিয়াদকে খুঁজে বের করি, ডেভিলের পোশাক পরে নে। 4 জন বাড়ি থেকে বের হয়। গায়ে ডেভিল পোশাক, মুখে হ্যাকার মাস্ক, গায়ে হুড তোলা লম্বা টুপি, কোমরে পিস্তল। বাইক নিয়ে আসে ওরা। রিয়াদের নাম্বার লোকেশন করে খুঁজে বের করে ও কোথায়।
প্রত্যন্ত এক পার্টি বারে রিয়াদ আছে। নিলয়রা বাড়ির সামনে এসে বাইক রাখলো। 2টা বাইক থেকে নামলো ওরা। এবার বাড়ির কোনো সিসি ক্যামেরা হ্যাক করলো না নিলয়, কারণ সে দেখাতে চায় ডেভিল এসেছে। নিলয় বাড়ির মধ্যে ঢুকতে যাবে, এমন সময় সিকিউরিটিরা আটকানোর জন্য এগিয়ে আসতে থাকে। অর্ক আর মাসুম পিস্তল বের করে সিকিউরিটি গার্ড 4 জনকে মেরে ফেলল। নিলয় ভেতরে প্রবেশ করলো। বাড়ির মধ্যে জোরে মিউজিক বাজছে। রিয়াদ সহ ওর বাকি বন্ধুরাও এখানে আছে। রিয়াদ নাচ করছে একটা মেয়ের সাথে। নিলয় ইশারায় অর্ককে বলল ওকে নিয়ে যেতে। অর্ক এগিয়ে যায় রিয়াদের দিকে। সবাই থেমে গেল। এমন বিদঘুটে পোশাক দেখে নাচ করা বন্ধ করে দিল। এখানে থাকা সবাই নেশাতে ডুবে আছে। হঠাৎ এমন পোশাক পরা 4 জন লোক দেখে ভয়ে নেশা চলে যায়। নিলয় কোমর থেকে পিস্তল বের করে রিয়াদের সাথে থাকা একটা ছেলের বুকে কেন কোনো কথা ছাড়াই গুলি করল। ছেলেটা ছিটকে মদের গ্লাসের ওপর পড়ল। বাড়ির মধ্যে থাকা সব লোক এখন জোরে চিৎকার দিতে যাবে। সিয়াম উপরে গুলি করে বলল, কেউ কোনো কথা বলবে না। সবাই ভয়ে চুপ হয়ে গেল। বার ম্যানেজার সাহস নিয়ে এগিয়ে আসলো। নীলার দিকে তাকিয়ে বলল, কে তোমরা? হ্যাঁ, এভাবে এসে পার্টি নষ্ট করছো, খুন করছো? কে তোমরা? আমাকে চেতো? হ্যাঁ, তোমাদের মতো কত মস্তান দেখলাম আমি। 10 মিনিটে তোমাদের সোজা করে দেব, বেরিয়ে। বার ম্যানেজার কিছুই বলল না আর। সিয়াম শার্ট করে একটা গুলি করে ম্যানেজারের বুকে। উনিও ছিটকে গিয়ে পড়ে নিচে, সেখানেই মারা যায়। সিয়াম বলে, আর কারো কিছু বলার আছে? সামনে আয়। রিয়াদের বন্ধুদের মধ্যে একজন এগিয়ে এলো। ওর হাতে পিস্তল। সে নীলার দিকে পিস্তল তাক করে ধরে বলে, শালা, সেখান থেকে তোর কানি দেখছি, একটা চাপ দিব সোজা উপরে। নিলয় পিস্তল সোজা করে কিছু বোঝার আগেই ট্রিগারে চাপ দেয়। একটা গুলি ছেলেটার কপালে গিয়ে লাগলো। মাসুম গিয়ে বাড়ির দরজা আটকে দিল। অর্ক একটা চেয়ার এনে দিল নিলয়ের কাছে। নিলয় ওই চেয়ারে গিয়ে বসলো। রিয়াদ, তৌফিক আর সায়ন 3 জন হাঁটু ভাঁজ করে হাত জোর করে নিলয়ের দিকে তাকালো। রিয়াদ ভয়ার্থ চোখ নিয়ে বলা শুরু করলো, আমি জানি না আপনি কে, তবে মনে হচ্ছে আপনি আমাদের মারতে এসেছেন। কেন মারবেন আপনি? আমি তো আপনাকে চিনি না, তাহলে কেন আপনি আমাকে মারবেন? উনি ডেভিল। ডেভিল। সবাই একসাথে কথাটা বলে ওঠে। এখানে থাকা সবাই ডেভিল নাম শুনেই এক পা করে ভয়ে পিছিয়ে গেল। নিলয় বলল, আমি ইচ্ছে করে কাউকে মারি না, আমার কাজে বাধা দিলে তাকে বাঁচিয়েও রাখি না, কারণ আমি ডেভিল। জাস্ট কল মি ডেভিল। তোর নাম রিয়াদ, ঢাকা ভার্সিটি কম্পিউটার নিয়ে পড়িস। ইমা নামে একটা মেয়ের পিছনে অনেক দিন যাবৎ ঘুরিস। ওর নাম্বারে বাজে মেসেজ করে ফেসবুক সেক্সুয়াল মেসেজ করে ইমাকে হয়রানি করিস। তোর প্যান্টের ডান পকেটে থাকা স্যামসাং নোট 8 প্রো মোবাইল। সকালে উঠে সুজি নামে মেয়েকে কল করে রাতে একসাথে থাকার প্ল্যান করেছিলি। আমি কি ঠিক বললাম নাকি ভুল বললাম? আর কিছু শুনতে চাস? এবার শোন আমি কে। এবার আমি কে শুনবি? আমি ডেভিল। ডেভিলকে তুই না চিনলেও ডেভিলের কাছে থাকা একজনকে খুব ভালো করে চিনিস, আর সে হলো, নাম শুনবি? না থাক। ভাই, আমাদের ছেড়ে দেন, আমরা। শাওন কথাটা বলে উঠল। অর্ক কিছু বলার সুযোগই দিল না। পিস্তল চেপে শাওনের পেটে গুলি করে মেরে ফেলল। নিলয় হাসতে হাসতে বলল, সাধারণ পাবলিক ডেঞ্জারাস, আর ডেভিল হলো মোস্ট ডেঞ্জারাস। রিয়াদ, তোকে কেন মারলাম সেটা তুই সহ কেউ জানবে না, কিন্তু তোকে কে মেরেছে সেটা সবাই জানবে। আমাকে মাফ করে দেন ভাই। ডেভিল কাউকে মারতে গেলে তাকে আর দ্বিতীয় সুযোগ দেয় না। ভাই প্লিজ আমাকে মাফ করে দেন। নিলয় বসা থেকে উঠে দাঁড়ালো। ডান হাতে পিস্তল রিয়াদের কপালে সোজা তাক করলো। 3 সেকেন্ডের মধ্যেই ট্রিগারে চাপ দিল। রিয়াদের মাথায় গুলি গিয়ে লাগে। রিয়াদ উল্টে পড়ে যায়। পুরো বার তখন নীরবতায় ভর করেছে।
নিলয় তৌফিককে বলল, তোকে কেন মারলাম না জানিস? কারণ তুই ছিলি ওদের কাছের বন্ধু, আর সেই জন্য ওদেরকে মেরেছি। সেটা তুই নিজে ভালোভাবে প্রকাশ করতে পারবি, তাই তোকে বাঁচিয়ে রাখলাম। এখন বল, তোর বন্ধুকে কে মেরেছে? আপনি? আমার নাম কি? জি, ডেভিল। আপনার নাম ডেভিল? গুড। এই টিআরজি, রিয়াদের পকেট থেকে ফোনটা বের করে আন। সিয়াম গিয়ে রিয়াদের পকেট থেকে ফোনটা বের করে নিলয়ের সামনে আসলো। নিলয় বলল, ওর ফোন থেকে সিম কার্ড বের করে সিমটা ফেলে দে, ফোন নিয়ে আয়। নিলয়ের কথা মতো সিয়াম এটাই করলো। সিম কার্ড খুলে এনে নিলয়কে ফোনটা দিল। নিলয় ফোন পকেটে নিয়ে ডান হাত থেকে বিসিএম ডিভাইসটা অন করে প্রতিটা আলোর কাছে একটি করে বোম গিয়ে আটকে দিল। একটা বাটন চাপ দিতেই আলোগুলো ব্লাস্টের কারণে নিভে যায়। পুরো বাড়ি এখন অন্ধকার ছেয়ে আছে। নিলয়রা তখন সেখান থেকে চলে আসে। আচ্ছা ভাই, রিয়াদের ফোন কেন নিয়ে আসলাম? আজকে মিশন শেষ করে ওরা সবাই বড় বাড়িতে এসেছে। কাপড়গুলো চেঞ্জ করে নিলয় কম্পিউটারের সামনে বসলো। অর্ক এসে প্রশ্নটা করে, কিন্তু নিলয় কিচ্ছু বলে না। মাসুম বলে, হয়তো ভাইয়ের ফোনটা অনেক ভালো লেগেছে, দামি ফোন। তার মানে বলতে চাচ্ছিস তুই ভাইয়ের কাছে ফোন কেনার টাকা নেই, উনি ফোন ছিনতাই করে ফোন না কিনে এটাই চালাবে? তাহলে তুই বল, কেন ফোন নিয়ে আসলো? কোনো লজিক আমার মাথায় আসছে না। শালা কুত্তার বাচ্চাকে মারলাম, চলে আসলাম, ব্যাস কাজ শেষ। এখানে ঝামেলা বাড়ানোর জন্য ফোন কেন আনলো ভাই? আমার মনে হয় লাবণ্য ভাবিকে মানে লাবণ্য আপুকে গিফট করবে ফোন। তোর তথাতে থাক, বলবো না বাকিটা। চুপ থাক শালা। নেয়া ভাবি তাহলে কি দোষ করলো? আমার মনে হয় ভাই দুইটা জিএফ একসাথে চালাবে। একটা কোনো কারণে চলে গেলে আরেকটা তো থাকবেই। মানে একটা হলো না, আরেকটা তো আছেই, কোনো কষ্ট নেই। হচ্ছিল ফোনের কথা, চলে গিয়েছিস মেয়েদের কথায়। থাপড়িয়ে দাঁতগুলো একটা একটা করে নিচে ফেলে দিব। সবাই চুপ হয়ে গেল। নিলয় চেয়ার থেকে উঠে দাঁড়ালো। ড্রয়ার থেকে সিগারেট বের করে জানলার কাছে এসে দাঁড়ায়। মাসুমেরা সবাই নিলয়ের পাশে এসে দাঁড়ালো। নিলয় সিগারেটে টান দিতে দিতে বলল, লাবণ্য আমাকে ভালোবাসে, কারণ আমি ভালোবাসতে বাধ্য করেছি। এর পিছনে আরও একটা কারণ আছে। সাপের গুহাতে আছি, সাপ ধরার কৌশলটা যদি না জানি তাহলে সাপের সবল তো খেতেই হবে, তাই না? কিছুই বুঝলাম না, হয়তো বুঝতেও পারবো না। লাবণ্যকে আমার প্রতি ভালোবাসা জাগিয়ে দিলাম। কোনো ভুল করলে লাবণ্য এসে সরাসরি কখনো থানায় নেবে না, সে এসে বুঝাবে, সাবধান করাবে। বুঝেছিস? তাহলে নেহা তো আমাকে ভালোবাসে। সে মাস্তান সাকিবের বোন। চেয়েছিলাম সাকিব অবধি পৌঁছানোর জন্য নেহার সাথে প্রেমের নাটক করব, কিন্তু ওর পাগলি কথা কাজগুলো দেখে বুঝে নিয়ে আমার মন ওকে ভালোবেসে ফেলেছে। তাহলে গ্রহণ করছো না কেন ওনার ভালোবাসাটা? অতীতের এক নিখোঁজ কালো অন্ধকারচ্ছন্ন আমার মনকে এখনো নেহার প্রতি ভালোবাসাটা এসে আলোকিত করেনি রে। তাই নিজেকে নেহার জন্য তৈরি করছি। যতদিন না পারি ততদিন অবধি এভাবেই থাকবো। এবার বুঝলাম। এখন বলো, রিয়াদের ফোন কি করতে আনলে? কোনো কাজ আছে? ফেলে দিচ্ছি। দরকার ছাড়া আমি কিছু করি না। একটা কথা মনে রাখবি, ডেভিল যা করে সেটা পিছনে অবশ্যই বড় কারণ আছে। আমি কখনো কারণ ছাড়া কিছুই করি না। রিয়াদকে সবার সামনে মারলাম, তার কারণ সবাই ডেভিলকে চিনে ফেলুক তাই। ওর বন্ধু তৌফিককে ছেড়ে দিলাম, এর কারণ সে ডেভিলকে নিয়ে পুলিশদের কাছে আরও ভালোভাবে বলবে। খুন করার পর আলোগুলো কেন ব্লাস্ট করে নিভিয়ে দিলাম, এর কারণ হলো ডেভিলকে সবাই আসতে দেখবে, যাওয়ার সময় না। জীবনও কখনো কাউকে নিজের 100% দিয়ে বিশ্বাস করবি না। 10% হলেও কিছু জিনিস নিজের মাঝে লুকিয়ে রাখতে হয়। হোক না যতই বেস্ট কেউ, তবুও সবটা তাকে বলবি না, জানতেও দিবি না। জীবনে দুটো বিষয়ে কখনো কাউকে শেয়ার করবি না। প্রথমটা হলো নিজের স্ত্রীকে নিয়ে কোনো কথা কারোর সাথে বলবি না, কারণ নিজের স্ত্রী হলো নিজের জীবনের অর্ধেক অংশ।
সেই অংশকে নিয়ে কারোর সাথে তেমন কিছু বলবি না। আরেকটা হলো, তোর কাছে কত টাকা আছে সেটার গল্প কারোর সাথে বলবি না। এই দুটো সবসময় নিজের কাছে লুকিয়ে রাখবি। অন্য কেউ জানলে হয় তোকে পস্তাতে হবে, না হয় দুটো যে কোনো একটা তোর থেকে হারিয়ে যাবে একেবারের জন্য। নিলয়ের কথা শুনে ওরা চুপ হয়ে গেল। আসলে এই দুটো বিষয় কখনো কারোর সাথে শেয়ার করতে নেই, কেন একটা জিনিস হারিয়ে যাবেই। নিলয় আরও একটি সিগারেট জ্বালায়। সিগারেট জ্বালিয়ে টানতে টানতে নিলয় আবারও বলে, রিয়াদের থেকে ফোন কেন নিলাম জানিস? এটা তো মাইন্ড গেম। মাইন্ড গেমেরা জানে 2 ঘন্টা পর কি হবে, সেটা আগে থেকেই ভাবে। রিয়াদকে কয়জন মারতে গিয়েছিস? আমরা 4 জন। ডেভিলেরা 4 জন, আমরাও 4 জন। লাবণ্য, সোহেল, নেহা, সাকিব এরা সবাই জানে আমরা সাধারণভাবে 4 জন থাকি। ভার্সিটিতে আমাদের সাথেই রিয়াদের ঝামেলা, এটা অনেকেই জানে। তার খুন হওয়ার সন্দেহ আমাদের দিকেই আসবে। আমরা হলাম সাধারণ কেউ সবার চোখে। এই জন্য ডেভিলকে দিয়ে রিয়াদকে খুন করিয়েছি, আর ওর বন্ধু তৌফিককে ছেড়ে দিয়েছি যেন সে প্রচার করে খুনটি ডেভিল করেছে। এবার প্রশ্ন হলো, ঝামেলা আমাদের সাথে, খুন কেন ডেভিল করবে? ডেভিল এই অবধি প্রকাশ পেয়েছে হ্যাক আর টাকার বিষয় নিয়ে। রিয়াদের ফোন নিলাম, ওর ফোনে ব্যাংকের ডিটেলস পাবো, মানে ওর নামে যে অ্যাকাউন্ট আছে সে অ্যাকাউন্ট আমরা হ্যাক করে আমাদের অ্যাকাউন্ট থেকে 10 লক্ষ টাকা ট্রান্সফার করে ওই টাকা আবার তুলে নিব। টাকা কখন প্রবেশ করেছে রিয়াদের অ্যাকাউন্টে সেটা আমরা ব্লক করে দিব। পুলিশ যদি খোঁজ নেয় খুনের কারণ হিসেবে হ্যাক করার বিষয় আছে কিনা, তখন পুলিশ জানবে রিয়াদের অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা ছিল, তাই আমরা হ্যাক করে নিয়েছি। কালকে জামাল আর সালামের দেওয়া অ্যাকাউন্ট থেকে টাকা সরাবো। তখন পুলিশ ভাববে খুনটা টাকার জন্যই হয়েছে, আর ডেভিল টাকা আর হ্যাকের জন্য যে কোনো কিছুই করতে পারে। সন্দেহ আমাদের দিকে হলে আমরা বেঁচে যাব, কারণ ডেভিল করেছে এসব, আর ডেভিলকে কেউ চেনে না। এবার আমাদের ছোট বাড়িতে কোনো প্রকারের প্রুফ কিছু না পায়, সে ব্যাপারে নজর দিলে আমরা পুরোপুরিভাবে সেফ। বুঝেছিস এবার? শোন, সবসময় সাহস ক্ষমতা পাওয়ার দেখিয়ে কিছু করতে নেই, মাঝে মাঝে মাইন্ডটাও কাজে লাগাতে হয়। ক্ষমতা বা পাওয়ার দিয়ে কাজ করার আগে মাইন্ড দিয়ে করবি, দেখবি সব ক্লিয়ার। নিলয়ের কথা শুনে সবাই বোবা হয়ে যায়। নিলয় কম্পিউটারের সামনে আসলো। অর্ক ফিসফিস করে মাসুমকে বলল, আর কোনোদিন কিছু জানার জন্য ভাইকে জিজ্ঞেস করব না। নিজেদেরকে বড্ড গাধা মনে হচ্ছে। কি যোগ্যতায় ভাইয়ের সাথে আছি বুঝলাম না। হ্যাঁ রে ভাই, ঠিক বলেছিস। আমাদের যদি গাধার অ্যাওয়ার্ড দেওয়া হতো তাহলে আমরাই পাবো। রিয়াদের অ্যাকাউন্ট হ্যাক করে টাকা পাঠিয়ে দিয়েছি, এবার কালকে তুলে নিতে হবে। রেডি থাকিস, আমি ভার্সিটি দিয়ে খবর নিব কি হচ্ছে না হচ্ছে। পরের দিন সকালে সোহেল পুলিশ কনস্টেবলকে ডাক দেয়। সেখানে অনেকগুলো পুলিশ উপস্থিত। সোহেল বলে, লাবণ্যের চেষ্টা আমরা হ্যাকারের খোঁজ চালাই। ছোট বড় সব ধরনের পরিচিত হ্যাকারদের বাছাই করে বড় হ্যাকারদের মোট 10 জনকে সিলেক্ট করেছি। এই 10 জন এক একটা বিষয়ে এক্সপার্ট। তাদের উপর নজর রেখে খোঁজ পেয়েছি তারা কখনো ব্যাংক হ্যাক করেনি। আর ডেভিল এমন একজন হ্যাকার, সে সবার সামনে ডেভিল হয়ে আসলেও আসলে সে কে এটাই জানা যায়নি। সে অনেক বুদ্ধিমান, জিনিয়াস একজন হ্যাকার। তার হ্যাক করার ধরন এতটা ধূর্ত হয় যে তাকে খুঁজে বের করার কোনো উপায় থাকে না, কোনো প্রকার প্রুফ নেই। আসলে তাকে ধরার কোনো ক্লু আমাদের কাছে নেই। সে অনেক ডেঞ্জারাস। প্রতিটা ব্যাংকের জন্য সে অনেক বেশি ভয়ঙ্কর। ব্যাংক ছাড়া যদি টাকা বাড়িতে রাখা হয় তাহলে রেড গ্যাংকের ঝামেলা আছে। সুতরাং আমরা আমাদের টাকা সেফলি কোথাও রাখার সঠিক জায়গা পাচ্ছি না। ব্যাংকে রাখলে ডেভিল সাইবার অ্যাটাক করে সব কিছু ওর কন্ট্রোলে নিয়ে নিজের মতো টাকা হ্যাক করে নিচ্ছে, আর কাছে রাখলে রেড গ্যাং আসছে সেগুলো ডাকাতি করতে। সিসিটিভি ফুটেজ চেক করে হ্যাকার আর ডাকাতদের খুঁজে বের করি। সম্ভব নয়, হ্যাকার সিসি ক্যামেরাগুলো নিজের কন্ট্রোলে নিয়ে নিচ্ছে। তাহলে কি আমাদের কোনো উপায় নেই তাকে ধরার? আছে, নিলয় নামের একজনের ইনফরমেশন আমাদের হেল্প করবে। সে কম্পিউটার ইঞ্জিনিয়ার, টেকনোলজি সম্পর্কে ওর ধারণাটা বিশাল। তাহলে তাকে আনা হোক আমাদের এখানে। সে অনেক ভীতু একটা ছেলে।
সে এখানে আসবে কিনা জানি না, তবে লাবণ্য চাইলে তাকে আনতে পারবে এখানে। লাবণ্য, প্লিজ তুমি নিলয়কে এখানে আনো, সে বলুক কিছু। লাবণ্যের ফোন বেজে ওঠে। সোহেলের দিকে তাকাতেই সোহেলের ফোন রিসিভ করার অনুমতি দেয়। লাবণ্য রিসিভও করে। ওপাশ থেকে জাভেদ সাহেব বলল, ম্যাম, শহরের মধ্যে মিডনাইট আওয়ার পার্টি ক্লাবে 4 জন ছেলে খুন হয়েছে। এখানে থাকা সবাই খুনিকে দেখেছে। কি খুন? লাবণ্য জোরে কথাটা বলল। সোহেল শুনেই লাবণ্যকে বলে, কি হয়েছে? লাবণ্য বলে, স্যার, মিডনাইট আওয়ার নামের পার্টি ক্লাবে কাল রাতে 4 জন ছেলে খুন হয়। ঘটনাস্থলে যারা ছিল তারা সবাই খুনিকে দেখেছে। সবার সামনেই খুন করেছে খুনি। সোহেল সহ বাকি পুলিশ উত্তেজিত হয়ে বলল, ফোন স্কিপার দাও লাবণ্য। লাবণ্য ফোনের স্পিকার অন করলো। জাভেদ বলতে থাকে, 4 জন ছেলে ঢাকা ভার্সিটিতে পড়ে। মাস্টার্স করেছে কম্পিউটার সায়েন্স নিয়ে। নাম রিয়াদ। রিয়াদের 5 জন ছিল। রিয়াদ সহ বাকি 3 জন খুন হয়। আরেকজন কই? তৌফিকর নাম, ও বেঁচে আছে। সে বলেছে খুনিকে। কে ওই খুনি? ডেভিল। ডেভিল? ডেভিল এমন সাধারণ কাউকে কেন খুন করবে? খুন করার পর রিয়াদের থেকে মোবাইল নিয়ে চলে গেছে। শিট! আমি শিওর রিয়াদের অ্যাকাউন্টে টাকা আছে। ওর অ্যাকাউন্টের সব ডিটেলস খোঁজানো। ডেভিল টাকার জন্যই মেরেছে, আর রিয়াদের ফোনে অ্যাকাউন্টের টাকা তোলার মেসেজ যাবে, সেজন্য হয়তো ডেভিল ফোন নিয়ে গেছে। তৌফিককে তুমি নিয়ে এসো, ফোর্সদের বলো অ্যাকাউন্টের ব্যাপারে খোঁজ নিতে। ওকে স্যার। জাভেদ ফোন রেখে দেয়। সোহেল লাবণ্যকে বলল, তুমি যাও, নিলয়কে থানায় আনার ব্যবস্থা করো, মানে হ্যাকিং নিয়ে জানার আছে। জি স্যার। লাবণ্য বের হয়। নিলয় কাল রাতে যা যা বলেছিল সবটাই সত্য হচ্ছে। ডেভিল মারলে সবাই হ্যাক নিয়েই বিসি হয়ে যাবে, তাই নিলয়দের সাথে ওদের যে ঝামেলা ছিল সেটা চাপা পড়ে যাবে। নিলয় বাড়ি থেকে বের হলো। ভার্সিটি দিয়ে হেঁটে হেঁটে আসছেও। হঠাৎ 2টো গাড়ি এসে থামলো নিলয়ের সামনে। নিলয় গাড়িগুলোর দিকে তাকিয়ে থাকে। প্রথম গাড়ি থেকে 4 জন ঘেঞ্জি পরা মোটা লোক নামলো। পেছনের গাড়ি থেকে 4 জন পুলিশ নামলো। নিলয় বড় রকমের একটা ঢোক গিল। মনে মনে বলল, পুলিশ? পুলিশ কেন ওইখানে? তবে কিছু ক্লু পেয়ে গেছে? না না, বাবার তো কথা না, সমীকরণ কখনো ভুল হবে না। তবে কি সন্দেহ করছে? করুক, কোনো সমস্যা নেই। তুমি নিলয়, তাই না? জি, কিন্তু আপনি কে? আমি মানিক। গাড়িতে উঠো, চলো আমার সাথে। মানে কেন? কোথায় যাব? যেতেই হবে তোমার, না হলে তোমাকে থানায় ধরে নিয়ে যাবে পুলিশগুলো। আমি কি করেছি? চুপচাপ সামনের গাড়িতে উঠো। পুলিশেরটাতে উঠলে কিন্তু আমার বাসায় যেতে পারবি না। আচ্ছা, উঠছি। নিলয় সামনে থাকা কালো রঙের গাড়িতে উঠল। লোকগুলোকে সে চেনে না, রাতের সেই রেড গ্যাং কিনা কে জানে, কিন্তু নিলয়কে কেন ধরে নিয়ে যাচ্ছে ওরা? নিলয় গাড়িতে বসতেই গাড়িটা বেশ জোরে চালাতে থাকে। নিলয় জানলার পাশে বসে বাইরের দিকে তাকিয়ে আছে। একবার ভাবলো জোরে চিৎকার করবে কিনা, কিন্তু পরক্ষণেই ভাবলো দেখা যাক কি হয়। আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? গেলেই বুঝতে পারবা, চুপচাপ বসে থাকো। আমি কিন্তু চিৎকার করব। বলুন কোথায় নিয়ে যাচ্ছেন? চিৎকার করে কোনো লাভ নেই, তোমার চিৎকার কেউ শুনতে পারবে না। আর টেনশন নেওয়ার কিছুই নেই, কিন্তু তুমি যা করেছো অনেক বড় অপরাধ। হয়তো তোমার অনেক খারাপ কিছু হতে পারে। আমি বাড়ি যাব, ঢাকা থেকে চলে যাব। আরেকটা কথা বললে এখনই গুলি করে দেব, চুপচাপ বসে থাক। নিলয় নিচের দিকে তাকায়। মানিক নামের ছেলেটা একটা পিস্তল বের করে নিলয়ের পেটের নিচে সোজা ধরে নিলয়ের দিকে তাকিয়ে কথাটা বলল। নিলয় ভয়ে চুপ হয়ে যায়। এমন একটা ভাব দেখালো যেন সে পিস্তলের আগে কোনোদিনও দেখেনি। নিলয় জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকে। ভয়ে ভয়ে ভাব করতে থাকে সে। নিলয়ের ফোন বেজে উঠল। মানিকের দিকে তাকায় নিলয়। মানিক বলল, ফোন রিসিভ করো। ভুলেও কিন্তু বলো না যে তুমি আমাদের সাথে আছো। যদি বলো তোমাকে এখানেই গুলি করে দেব। নিলয় ফোন রিসিভ করে।
পুরনো একটা বাটন ফোন এটা। মাসুমের কল। ভাই, জামাল আর সালামকে পেপারগুলো পাঠিয়ে দিয়েছিলাম ভোরে। ওরা এখন দেখা করতে চাচ্ছে। টাকা তুলে দিয়েছে। আমার সিমে ওদের অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়ে দিয়েছি। সাথে আরও কয়েকজন লোন নেবে এমন 10 জনকে পেয়েছে। আমরা পেপার রেডি করে দিচ্ছি। ওরা টাকা আনছে। ওদেরটা বুঝিয়ে দিয়ে আমরা বাড়িতে যাচ্ছি। ভার্সিটিতে আসলাম, তোমাকে পেলাম না, তাই কল দিয়েছি। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে পড়াশোনাটাও ঠিক মতো করে ফেলো। যা পড়া দিয়েছিলাম সেভাবে কমপ্লিট করো। দেখবে তোমাদের কাছে চ্যাপ্টারটা অনেক সহজ লাগবে। ভাই, আপনি এভাবে কথা বলছেন কেন? ও বুঝছি, পাশে লোকজন আছে। এই তো বুঝতে পেরেছ। আচ্ছা, আমি এসে আজকে সব পড়া নিব। এমনিতে আমার ফাঁকিবাজ স্টুডেন্ট। রাখছি। নিলয় ফোন কেটে দেয়। মানিক জিজ্ঞাসা করে, কার ফোন ছিল? স্টুডেন্টদের ফোন। এখানে আমি টিউশন করাই। গুড। এসে গিয়েছি, এবার ফোনটা জমা দাও। কেন? কারণ আছে, গাড়ি থেকে নামো, ফোন জমা দাও। নিলয় চটজলদি সিমটা পাক ব্লকে করে দেয়। এখন সব কিছু ব্লক হয়ে থাকবে, কেউ কিছু খুঁজলেও পাবে না। নিলয় ফোনটা মানিকের হাতে দিল। গাড়ি থেকে নামে নিলয়। চারপাশটা চেনা চেনা লাগছে। চেনার কারণ হলো এইটা সাকিবের অফিস। রাতে এসেছিল নিলয়, তবে সে ডেভিল হয়ে এসেছিল। নিলয়ের সাথে মানিকও নামে। নিলয়ের পেছনে এসে দাঁড়ায় মানিক। চলো ভেতরে। এটা কার অফিস জানো? না। কে থাকে এখানে? শহরের মেয়র থাকে এখানে। মানে কেন? কি হয়েছে? আমি বাড়ি যাব। আমি কিছু করিনি, আমি বাড়ি যাব। দেখো, আমি জানি তুমি ভীতু টাইপের, এই জন্য তোমাকে এতক্ষণ জারি দেইনি, কিন্তু এইবারও জারি দেব না। মেশিন বের করে সোজা তোমাকে উপরে পাঠাবো। কোনো কথা না বলে হাঁটতে থাকো। নিলয় ভয় পেয়ে চুপ হয়ে যায়। সে সামনের দিকে হাঁটতে থাকে। এদিকে লাবণ্য আসে নিলয়কে খুঁজতে ভার্সিটিতে, কিন্তু নিলয় কোথাও নেই। নিলয়কে না পেয়ে লাবণ্য কল দেয়, কিন্তু নিলয়ের ফোন তো বন্ধ। সে মাসুমকে কল দিল। এদিকে এরা তিনজন জামাল আর সালামকে সব কিছু বুঝিয়ে দিয়েছিল। লাবণ্য ম্যামের ফোন পেয়ে সব কিছু তাড়াতাড়ি করে ফেলে, কিন্তু অর্ক ভুলে টাকাটা পকেটে ঢোকায়। লাবণ্যের কল আসায় মাসুম রিসিভ করে। জি ম্যাম, বলুন। কোথায় তোমরা? ম্যাম, আমরা তো বাড়িতে নেই, ভার্সিটিতে আসলাম, ক্লাস আছে তো তাই। আমিও তোমাদের ভার্সিটিতে। আমার সাথে 2 মিনিটের মধ্যে দেখা করো। আমি ক্যান্টিনের দিকে যাচ্ছি। আমরা তো ক্যান্টিনে আছি। আচ্ছা, আসছি। নিলয় অফিস রুমে প্রবেশ করলো। সেই পরিচিত রুম। স্যার, নিলয়। সাকিব চেয়ারে বসেছিল। সামনেই একজন মহিলা বসে আছে, সাথে একটা পিচ্ছি মেয়েও আছে। মানিক নিলয়ের নাম বলতেই মহিলাটি উঠে দাঁড়ায়। আরে নিলয় যে, আসো আসো, ভেতরে আসো। নিলয় ভেতরে আসে, চারপাশে তাকায়। কেমন একটা ভয় কাজ করছে ওর মনের মধ্যে। তবে কি সবাই ওর ব্যাপারে জেনে ফেলেছে? নিলয় পাশে তাকালো। পিচ্ছি মেয়েটা তাকিয়ে আছে। আরে হলো আমার স্ত্রী, মানে তোমার ভাবি, আর ও হলো আমার মেয়ে। তুমিই নিলয়? জি, কিন্তু আপনারা কেন আমাকে খুঁজছেন? দেখুন, আমি কিছুই বুঝতে পারছি না। সত্যিই তুমি কিছু বুঝতে পারছো না? কিছুই কি জানো না? না, আমাকে বলবেন একটু। তুমি একটা চিটার, মিথ্যুক। এভাবে মানুষকে ঠকিয়ে কি পাও বলো? নিলয় ভাবির কথা শুনে চুপ হয়ে গেল। ভরকে গেল আরো বেশি। নিলয় এবার মনে মনে বলে, হয়তো ধরা পড়ে গিয়েছি, এখনই আমার আসল রূপে আসতে হবে। নিলয় নিজের মাঝে প্রস্তুতি নিয়ে যখনই উঠতে যাবে, পিচ্ছি মেয়েটা বলে, আঙ্কেল, আমার আন্টির সাথে কেন এমন করলেন? আপনার জন্য সে আজ ভোর থেকে হাসপাতালে আছে। ডাক্তার বলেছে আপনাকে এনে দিতে, না হলে আন্টি কিছুই খাবে না, মরে যাবে। মানে আন্টি? মানে কিসের আন্টি? চলো আমাদের সাথে, সবটা বলছি তোমায়। তবে একটা কথা, আজ নরম করে কথা বলছি, এর আগে কখনো এমনভাবে কথা বলিনি। তুমি না হয় যদি অন্য কোনো ছেলে হতো, তবে তাকে ওই জায়গাতেই জ্যান্ত পুঁতে রেখে আসতাম। চলো আমার সাথে। সাকিব আর তার স্ত্রীর সাথে নিলয় যাচ্ছে।
পিচ্ছি মেয়েটা নিলয়ের হাত ধরে হাঁটছে, এমনভাবে ধরেছে যেন নিলয় পালিয়ে না যেতে পারে। মাসুম, সিয়াম আর অর্ক ক্যান্টিনে বসে আছে। লাবণ্য আসলো সেখানে। লাবণ্যকে দেখে ওরা তিনজন দাঁড়িয়ে পড়ে। লাবণ্য বসতে যাবে তখনই চোখ যায় অর্কের পকেটের দিকে। দুই পকেট উঁচু হয়ে আছে। তবে লাবণ্য বসতে বসতে প্রশ্ন করলো, নিলয় কোথায়? ভার্সিটিতে নেইও? না, ওকে প্রায় সব জায়গায় খুঁজেছি, ভাবলাম তোমাদের সাথে আছে। কিন্তু আমরাও তো তাকে খুঁজছি। সে ভার্সিটিতে আসার জন্য বাড়ি থেকে বের হয়েছিল, আমরা তারপরে বের হই। ভাবলাম দেখা করব ওনার সাথে এখানে এসে, কিন্তু পাইনি। আপনি কেন খুঁজছেন? থানায় যেতে হবে ওকে নিয়ে। মানে? থানায় মানে? আরে ভয় নেই, থানায় ডাকছি একটা হেল্পের জন্য। স্যার নিয়ে যেতে বলেছে ওকে। ফোন দিচ্ছি, বন্ধ পাচ্ছি। তোমরা কি জানো? একটু আগেই কথা হয়েছিল, কিন্তু বলেনি সে কোথায় আছে। বুঝলাম। ট্রাই করতে থাকো, দেখি কখন পাওয়া যায়। আচ্ছা ম্যাম, আমরা বাসায় যাই, ক্লাস করব না। কেন? কাজ আছে। কিসের কাজ? তোমার পকেট উঁচু হয়ে আছে, মনে হচ্ছে টাকা আছে। এত টাকা যে পকেট উঁচু করে রাখছো, সেটাই কি রাখতে চাচ্ছ? লাবণ্যের কথা শুনে চমকে ওঠে ওরা। মাসুম আর সিয়াম অর্কের পকেটের দিকে তাকায়। টাকাগুলো পকেটেই রেখেছে। তারপর নিলয় পিচ্ছি মেয়েটার সাথে গাড়িতে উঠল। মেয়েটা নিলয়ের হাত শক্ত করে আঁকড়ে ধরে আছে। ড্রাইভার গাড়ি চালাচ্ছে। নিলয়ের পাশে সাকিব আর ওনার স্ত্রী বসেছেন। নিলয় সামনের রাস্তার দিকে তাকাচ্ছে। সাকিব বললেন, আসলে নিলয়, দোষটা আমাদের। যখন জানতে পারলাম তোমরা দুজনে একে অপরকে ভালোবাসো, তখন থেকেই নেহার ওপর লোক লাগিয়েছিলাম। তোমাদের রিলেশনটা মেনে নেওয়ার ব্যাপারটা আমার অমত ছিল। অনেকবার বারণ করেছিলাম যেন তোমার সাথে সে কোনো রিলেশন না রাখে, কিন্তু গতকালকে বাসায় এসে খুব মন খারাপ করে। জিজ্ঞেস করি ওকে, প্রথমে কিছুই বলতে চাইছিল না। পরে তোমার ভাবির জোড়াজড়িতে জানতে পারি তুমি নাকি ওর সাথে কথা বলো না, রিলেশন রাখতেও চাও না। তাকে এক কথায় তুমি গ্রহণ করবে না জানিয়ে দিয়েছিলে। সবচাইতে আমি বেশি অবাক হয়েছিলাম, এই অবধি যত ছেলে ওর পেছনে ঘুরেছে তাকেই পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছি, কিন্তু এই প্রথম নেহা তোমার জন্য হাসপাতালে। কারণ তুমি ইউনিক। আমার কাছেও তুমি ইউনিক। কারণ যে মেয়ের পেছনে দেশের নামি দামি লোকের ছেলেরা পড়ে থাকে, নেহার সঙ্গ চায় তারা। অথচ নেহা সেগুলোকে একবারের জন্য পাত্তা দেয়নি, সবাইকে এড়িয়ে চলেছে সে। আর আমিও তো ছেলেগুলোকে পিটাতাম। সব মিলিয়ে নেহার পেছনে ছেলেদের লম্বা লাইন ছিল। আমার বোন বলে গর্ব করছি না, এমনটাই দেখেছি তাই বলছি তোমায়। আর এজন্য ও বাড়ি ছেড়ে মেসে যেয়ে থাকতো। যাই হোক, যে মেয়ের পেছনে এত ছেলে করে সেই মেয়েকে তুমি রিজেক্ট করে দিলে, ব্যাপারটা নেহার কাছে যতটা না কষ্টসাধ্য ছিল তার থেকে বেশি আমার কাছে খুবই অদ্ভুত লেগেছিল। যে ছেলেকে চেয়েছিলাম পেটাতে, সেই ছেলে নিজ থেকেই নেহাকে রিজেক্ট করে দিল। ভাবা যায় এগুলো? কিন্তু আমি বুঝিনি নেহা তোমাকে এত বেশি ভালোবাসে। এজন্য আজ ফজরের নামাজ পড়ে 6টা ঘুমের ওষুধ আর ব্লেড দিয়ে হাত কেটেছে। 2 হাতের কনুই থেকে কবজি অবধি কেটেছে। শেষে ব্লেডের ধার শেষ হয়ে যায়। বাইরে এসে ও ব্লেড খুঁজতে থাকে। তোমার ভাবি দেখে ফেলে। ওর হাত থেকে প্রচুর রক্ত ঝরছিল, কিন্তু ওকে কিছু বলার আগেই আমাদের সামনে বলে, আমি শুধু নিলয়কেই চাই, সে যদি আমার না হয় আমি নিজেকে মেরে ফেলবো। এরপর সে জ্ঞান হারায়। আমরা তাকে নিয়ে যাই হসপিটালে। খানিকক্ষণ আগেই জ্ঞান ফিরে। সে তোমার কথা বলছিল আর পাগলামো করছিল। সে কারণে ডাক্তার বলেছে তোমাকে এনে দিতে। নিলয়, জোর করছি না, জোর করার অধিকারও নেই আমার। তুমি চাইলে চলে যেতে পারো, তবে একটা বার নেহার সাথে দেখা করো। মা বাবার পরে আমি ওকে সবচেয়ে বেশি ভালোবাসছি। প্লিজ ওকে মরতে দিও না। তুমি না হয় একটু অভিনয় করো ওর সাথে, পরে মানিয়ে নিলে তুমি চলে যেও। এই প্রথম আমি কোনো ছেলেকে আমার বোনের ভালোবাসার জন্য অনুরোধ করছি। কথাটা রাখো ভাই, প্লিজ। কথাগুলো শুনতে শুনতে হাসপাতালে এসে পৌঁছায় নিলয়। বড় হাসপাতাল। গাড়ি থেকে নামে ওরা সবাই। সাকিব নিলয়কে নিয়ে এগিয়ে যাচ্ছে ভেতরে। ম্যাম, আসলে ব্যাংকে কিছু টাকা ছিল, পার্ট টাইম জব করে টাকা জমিয়েছিলাম আমরা 3 জন। সপ্তাহখানেক আগে নিজের কম্পিউটার বেচে টাকা ব্যাংকে রেখেছিলাম। 1 লাখ টাকা হয়েছে। টাকাগুলো আজ তুলেছি, কারণ শুনেছি শহরে ডেভিল নামের একজন হ্যাকার আছে। ভয়ে আর অ্যাকাউন্টে টাকা রাখতে চাইনি, তাই তুলে আনলাম। আর আমি গ্রামেও চলে যাব। এখানে থেকে পড়াশোনার খরচ কে দিবে?
ছোটোখাটো হ্যাকিং পারি, তাই মাঝে মধ্যে দু একজনকে হেল্প করি, এই আর কি। অর্কের কথা শুনে লাবণ্য কিছুই বলল না। কিছু সময় বসে থেকে বলল, তোমরা তিনজন হ্যাক পারো? মানে কি মানে করছো বলো? জি ম্যাম, আমরা সবাই টুকটাক ভালো হ্যাকার হিসেবে পরিচিত। গুড, তাহলে তোমরা চারজন আজ থেকে পুলিশের হয়ে কাজ করবে। তোমরা আজ নিলয় যেন থাকে। আরও 10 জন হ্যাকার ম্যানেজ করেছি। সবাই একসাথে ডেভিলের নেটওয়ার্ক নষ্ট করে দেব। জি ম্যাম, আগে ভাইয়ার সাথে কথা বলিনি, তারপর। ও তো এমনিতেই করবে, সোহেল স্যার ডেকেছে সেজন্যই। ও আসলে তোমরা 4 জন অফিসে চলে আসবে। ওকে ম্যাম। লাবণ্য চলে গেল। ওরা 3 জন ক্যান্টিনে বসলো। জোরে একটা নিঃশ্বাস নিয়ে 3 জন 3 জনের মুখের দিকে তাকালো। সিয়াম অর্কের দিকে তাকিয়ে বলল, শালা, তোকে বলতে বলেছে কেউ হ্যাক নিয়ে কথা বলতে? তোর জন্য যদি এখনই ফেসে যেতাম। ভয়ে মুখ থেকে বের হয়ে গেছে, সরি রে। রাখ তোর সরি। নিলয় ভাই যদি জানে তুই আহমকের মতো কাজ করেছিস, তোকে গুলি করে মারবে। আরে তোরা বুঝতেছিস না কেন? টাকার কথা যখনই জিজ্ঞাসা করেছে ভয়ে গা কেমন যেন কেঁপে উঠেছিল। তাই কি বলতে যে কি বলে ফেলেছি, আমি কি করব? তুই আর কি করবি শালা বোকাচন্দ্র? টাকাটা বারবার বলছিলাম ব্যাগে ঢোকাও, তা না, পকেটে থাক ভালো লাগছে। কোনোদিন এত টাকা পকেটে নিয়ে ঘুরিনি। নে ঘোর এবার। আরে ভাই, ভুল হয়েছে একটু। শোন, মাইন্ড গেমের শহরে ভুলের কোনো ক্ষমা নেই। এখানে সামান্য ভুল বিশাল কিছু হয়ে যায়। এরপর সতর্ক থাকবি। দেখি ভাই আসো। কিন্তু ভাই কোথায়? ফোনেও তো কল যাচ্ছে না। আসে হয়তো ওনার কাছে, বলল না ব্যাংক এবার হ্যাক করে ডাকাতি করবে। থাকুক ওনার মতো, ঠিক সময় চলে আসবে। এখন রিল্যাক্স কর, দেখি কি হয়। নিলয় সাকিবের পেছনে পেছনে যাচ্ছে। সবার পেছনে নিলয় আর পিচ্ছি মেয়েটা। সাকিবেরা একটু আগে হেঁটে গেলে পিচ্ছিটা বলল, আঙ্কেল, আমার আন্টিকে রেখে যাবেন না তো বলুন। তোমার নাম কি? আরিতা। আমি আপনাকে চিনি, আপনি নিলয়। আপনার ছবি আন্টির ফোনে আছে। বুঝলাম, চলো তোমার আন্টিকে দেখে আসি। সাকিব দরজার সামনে দাঁড়িয়ে আছে। এখানেও সিসি ক্যামেরা লাগানো। আরিতাকে সাকিব কোলে নিয়ে নিলয়কে বলল, দেখো বেডে ঘুমিয়ে আছে, দেখো না কত নিষ্পাপ লাগছে ওকে। যাই হোক, তুমি ভেতরে যাও। কিছু লাগলে সামনে টেবিলের উপরে একটা বেল আছে, ওটা চাপ দিলেই তোমার সেবা করার জন্য 3টে মানুষ আসবে। আমরা আছি নিচের দিকে, তুমি যাও। আর যদি ভালো না বাসো তবু অভিনয়টুকু করো ভাই। নেহাকে কষ্ট দিও না প্লিজ। নিলয় দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো। এসি রুম। রুমের একপাশে ফলের দোকান, যেন সব রকমেরই ফল এনে রাখা। একটা ফ্রিজও আছে রুমটাতে। দেখে মনে হচ্ছে এটা কোনো বাড়ির বেডরুম। নিলয় নেহার দিকে তাকালো। ঘুমাচ্ছে ও। আসলেই অনেক মায়াবী লাগছে। কতই না সুন্দর করে ঘুমাচ্ছে নেহা। মুখটা শুকনো লাগছে নেহার। হয়তো ঠিকমতো না খাওয়ার জন্য এমন হয়েছে। আগের থেকে চিকনও হয়ে গেছে মনে হলো নিলয়ের। নিলয় একটা টুল নিয়ে নেহার পাশে গিয়ে বসলো। যেই টেবিলে বেল রাখা সেই টেবিলে নেহার ফোন দেখতে পায় নিলয়। ফোনটা হাতে নিয়ে পাওয়ার বাটন অন করলো। নেম পাসওয়ার্ড দেওয়া। নিলয় একবার ভাবলো, হ্যাক করে পাসওয়ার্ড খুলবো, দেখব নাকি আমার ছবি সত্যি ওর ফোনে সেভ করা আছে। না না, থাক, এখন মনের মধ্যে ডেভিল আসছে না। নেম লক। আচ্ছা, আমার নাম লিখে দেখব খুলে কিনা, নাকি প্রপোজ লিখব। আচ্ছা দেখি তো। নিলয় কথাগুলো ভাবতে ভাবতে আই লাভ ইউ নিলয় লিখে এন্টার দিতেই লকটা খুলে গেল। ওয়ালপেপারে নিলয়ের ছবি। ছবিটা হলো নিলয়। ক্লাসের বেঞ্চে চোখ বন্ধ করে শুয়ে আছে। নিলয় নেহার মুখের দিকে তাকায়। মেয়েটা বেশ চমৎকার। তাকে ভালো না বাসাটা ঘোর অন্যায়। কিন্তু নিলয় কেবল জানে নেহা নিলয়ের অন্ধকার জগৎ। ডেভিলের বাস ওর মাঝেই। তখন নেহা নিলয়কে ভালোবাসতে পারবে কি জানি। নিলয় নেহার মুখের দিকে তাকিয়ে ভাবতে থাকে, নেহাকে কিভাবে বোঝাবো আমি সে হ্যাকার, আমি খুনি,
হ্যাকার ডেভিল, যে কিনা শুধু ভয়ঙ্কর মানুষের জন্য না, সে ভয়ঙ্কর গোটা দেশের জন্য। সবাই তাকে পেলে ঘুবলে ঘুবলে মাংস তুলে মারবে, তখন নেহা কষ্ট পাবে। আমার পিছুটানের সহমিতায় আমি নেহাকে কষ্ট দিতে পারবো না। থাকুক সে এইভাবে, আমি চলে যাচ্ছি। নিলয় বসা থেকে উঠে দাঁড়ালো। ফোনটা টেবিলে রেখে চলে আসতে যাবে, তখনই আরিতার কথা মনে পড়ে। আঙ্কেল, আপনাকে আমার আন্টি ভালোবাসে, কখনো ছেড়ে যাবেন না তো? সবসময় ওর পাশে থাকবেন তো? নিলয় আবার বসলো। কেমন একটা অস্বস্তি লাগছে ওর। নেহা এমন পাগলামো করবে কখনো ভাবতেই পারেনি নিলয়। আচ্ছা, আমার কি নেহার হাত ধরা উচিত? কথাগুলো ভাবতে ভাবতে কখন যে নিলয় নেহার হাত ধরেছে খেয়ালই করেনি। নেহা যেন হুট করে একটু কেঁপে উঠল। নিলয় সাথে সাথে হাত ছাড়িয়ে নিল। নিলয় আবারও বসা থেকে উঠে দাঁড়ায়। কয়েকবার পাইচারি করলো নিলয়। টেবিলের কাছে গিয়ে অন্যমনস্ক হয়ে বেলে চাপ দেয়। সাথে সাথেই 3 জন নার্স রুমের মধ্যে প্রবেশ করে। স্যার, কিছু লাগবে? না, মানে নেহাকে লাগবে? জি স্যার, নেহা ম্যাম তো আপনার পাশেই। বুঝতে পারছি স্যার, নো প্রবলেম, চালিয়ে যান, আমরা বাইরেই আছি। এবার বেল বাজলেও আর আসবো না। নার্সেরা চলে যায়। নিলয় গালে হাত দিয়ে হাবার মতো বসে থাকে। মনে মনে বলে, এটা কি হলো? উত্তেজনা নেহাকে চাইলাম, তবে কি আমি নেহাকে ভালোবাসি? নিলয় ওর পাশে বসলো। আবারও হাত ধরল নেহার। নিলয় আবার হাত ছাড়িয়ে নেয়। কয়েক সেকেন্ড পর শুনতে পেল, হাত কেন ছাড়িয়ে নিলে? ধরে রাখো। নেহার মুখের দিকে তাকায় নিলয়। নেহা চোখ মেলে তাকিয়ে আছে নিলয়ের দিকে। নিলয় ভয়ে ভয়ে তাকালো। একটা বড়সড় ঢোকও গেল। লজ্জা পাচ্ছে নিলয়। কাঁপা কাঁপা হাত নেহার হাতের উপর রাখলো। নেহা বলল,